আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। আমরা আজ আলোচনা করব আমাদের এইচএসসি ইতিহাস প্রথম পত্রে বোর্ডে আসা এবং ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো নিয়ে। ঠিক আছে, ইনশাআল্লাহ তোমরা এই প্রশ্নগুলো থেকে একটা ধারণা পাবা কোন ধরনের এমসিকিউ আসবে, এন্ড তোমরা শেষ মুহূর্তে একটা প্র্যাকটিসও করতে পারবা। আমি এটা বলছি না এখান থেকে 100% কমন আসবে, এটা কখনোই আসলে বলা সম্ভব না। সো আমরা একটু দেখে নেই, চলো। দেখো এখানে আমাদের যে প্রথম চ্যাপ্টারটা, সেটার নাম হচ্ছে কি ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায়, ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন এবং ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা। আচ্ছা, এই চ্যাপ্টারে আমাদের কি আছে আসলে? এই চ্যাপ্টারে দেখো প্রথমত কি দিয়েছি আমরা, 1498 সালে তোমার হচ্ছে ভাস্কো দা গামা প্রথমবারের মতো ইউরোপ থেকে তোমার হচ্ছে ভারতে আসা যে জলপথটা সেটা আবিষ্কার করে। তারপর দেখবা যে তোমরা আস্তে আস্তে পর্তুগিজরা এসেছে, তাদের সাথে আরব বণিকদের অনেক সমস্যা হয়েছে। তারপর তোমার হচ্ছে ডাচ, ডেনমার্ক, ইংলিশ, ফ্রেঞ্চ এরা এসেছে। 16 সালে তোমার ধরো যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছে। হ্যাঁ, তারপর তোমার ধরো যে আস্তে আস্তে আমরা কি দেখতে পাই যে ইংরেজদের আধিপত্য আস্তে আস্তে বেড়েছে। তারপর 1757 সালে যে তোমার হচ্ছে ইয়েটা হয়েছিল, পলাশী যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধের প্রভাবে কি হয়েছে। ঠিক আছে, তারপর আমরা আরো কিছু দেখবো যে তোমার 1760 সালে মীর কাসিম ক্ষমতায় এসেছে। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছে। এরপর আমরা দেখবো কি বাংলায় একটা দ্বৈত শাসন বা তোমার হচ্ছে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন চলেছে। এই সব ইস্যু নিয়ে আমরা আজকে এমসিকিউ গুলো আলোচনা করব। আমরা হয়তো তোমাদের ফুল ক্লাস দিতে পারছি না, বা তোমাদের আসলে এই টাইমে ক্লাস করার টাইমও নাই ফুল ক্লাস। সো আমরা এমসিকিউ সলভের মাঝে মাঝে অনেক কিছু জেনে নেই। ওকে, সো প্রথম জিনিসটা কি এখানে দেখো যে বাংলায় ফিরিঙ্গি নামে কারা পরিচিত ছিল। দেখো বাংলায় তোমার যারা এসেছে ইউরোপীয়রা, কারা কারা এসেছে, তোমার পর্তুগিজরা এসেছে, ডাচরা এসেছে, ডেনমার্করা এসেছে, ইংলিশরা এসেছে, ফ্রেঞ্চরা এসেছে। ঠিক আছে, এরা মেইনলি। সো এদের মধ্যে ফিরিঙ্গি নামে পরিচিত কারা ছিল, যারা প্রথম পর্তুগিজরা। কেন ফিরিঙ্গি ছিল, তোমার ইংরেজরা তো কি দেখতে একটু ফর্সা বা পেইল হয় না অনেক, সেই জন্য বাঙালিরা তাকে কি ফিরিঙ্গি নামে ডাকতো। ঠিক আছে, তো এখানে কি হবে, এটা পর্তুগিজরা। ওকে, তারপর দেখো এখানে কারা, এখানে ফরাসিরা এসেছিল। ঠিক আছে, ফ্রেঞ্চেরা, ডেনমার্ক কি তোমার হচ্ছে ডেনমার্কের, ইংরেজ তো ইংলিশ তোমরা জানো সবাই, ব্রিটিশেরা। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন। ওকে, একটা জিনিস আমি বলি, আমি তোমাদেরকে, তোমরা হচ্ছে আমি একটা প্রশ্ন যখন আসবো তোমরা একটা কাজ করবা, তোমরা এটাকে স্কিপ মানে একটু পজ করে একটা অ্যান্সার লেখা ট্রাই করবা। তাহলে কি হবে, তুমি একটা প্র্যাকটিস হয়ে যাবে এবং মিলাতে পারবা। দেখো কত সালে পলাশী যুদ্ধ হয়, একদম বেসিক একটা প্রশ্ন, সবাই জানো এটা, এটা মুখস্থ থাকা উচিত আমাদের সবার। সেটা কি দেখো, 1757 সালে। 1757 সালের কত তারিখে, 23শে জুন। 1757 সালের কি 23শে জুন কোথায় হয়েছিল, তোমার হচ্ছে এটা কোন নদীর তীরে, এটা পলাশীর প্রান্তটা ভাগীরথী নদীর তীরে, সরি এটা ছিল তোমার হচ্ছে ভাগীরথী নদীর তীরে। ঠিক আছে, এটা একটু দেখবা। তারপর আসো পরবর্তী প্রশ্ন যাই আমরা। এখানে দেখো একটা অপুত্র গনিমিয়া ছোট বোনের ছেলে ভরসাকে খুব ভালোবাসতেন এবং এক পর্যায়ে তিনি তার ভালো জমিগুলো ভরসার নামে লিখে দেন। ফলে গনি মিয়ার অন্য স্বজনরা তার প্রতি অসন্তুষ্ট হয়। উদ্দীপকের গনি মিয়ার সাথে নিচে কোন নবাবের মিল আছে? দেখো এখানে আমাদের তিনটা অপশন আছে, চারটা অপশন আছে। এর মধ্যে দেখো শায়েস্তা খান, শায়েস্তা খান কি কোনো নবাবী ছিলেন না। সরফরাজ খান কোনো নবাবী ছিলেন না। এর মধ্যে বাংলার নবাব আমরা দুজনকে দেখতে পাচ্ছি, মুর্শিদ কুলি খান বা তাকে আরেকটা নামে কারতালাব খান নামেও ডাকা হতো, আর এটিকে আলীবর্দী খান। সো মুর্শিদ কুলি খান ছিল কি বাংলার ফার্স্ট নবাব। ঠিক আছে, তিনি ছিলেন কি ব্রিটিশদের একজন অ্যাডমিনিস্ট্রেটর। সে কি ব্রিটিশদেরকে সরি মুঘলদের একজন অ্যাডমিনিস্ট্রেটর ছিল, এবং একটা টাইমে কি তিনি মুঘলদেরকে ট্যাক্স দেওয়া বন্ধ করে দেয় এবং বাংলার যে স্বাধীনতা তিনি কিন্তু প্রথম ঘোষণা করেছিলেন, মুর্শিদ কুলি খান। তারপর কে ছিল, তারপর একজন ছিল, তার খুব বেশি ফেমাস না, তারপর আমরা কি দেখবো আলীবর্দী খান। তারপরেই আলীবর্দী খান কে ছিল, তিনি কিন্তু ছিল কি সিরাজউদ্দৌলার নানা। ঠিক আছে, সেই সিরাজউদ্দৌলার নানা তিনি কিন্তু ছিলেন তোমার, এখানে আমাদের এই অপশনটা মিলবে কেন, কারণ যখন আলীবর্দী খান তার বয়স হয়ে যায়, সে কিন্তু তার যে ছোট নাতি, হ্যাঁ মির্জা মোহাম্মদ মানে সিরাজউদ্দৌলা যাকে আমরা বলি, তাকে কিন্তু তার যে ইয়েটা, তার যে তোমার ধর নবাবী শাসনটা তাকে তার হাতে কিন্তু মানে হস্তান্তর করে দিচ্ছে। ঠিক আছে, তার মানে কি এটা অ্যান্সার হবে কি আলীবর্দী খান। কেন, এখানে কি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সো আমাদের অ্যান্সারটা কি আলীবর্দী খান। ঠিক আছে, তারপর দেখেন এখানে সেই উদ্দীপকের ভরসা বলতে যাকে বোঝানো হয়েছে ওটা যদি আলীবর্দী খান হয়, এখানে কি হবে, অবশ্যই সিরাজউদ্দৌলা। একটা প্রশ্ন আছে যে সিরাজউদ্দৌলা মানে আসল নাম কি, মির্জা মুহাম্মদ। আমরা সেটা কি এখানেই পড়ে যাই, সামনে হয়তো আমরা পাবো মির্জা মুহাম্মদ। সিরাজউদ্দৌলা আসল নাম কি, মির্জা মুহাম্মদ। দেখো তারপর আমরা আসবো সামনে যাই, এখানে কার নামানুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয়েছিল। দেখো এই যে ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতা, এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে কলকাতায়। এই ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায়, কলকাতায় হুগলি নদীর তীরে। সো এটা হয়েছিল মেনলি কার নামে, থার্ড উইলিয়ামের নামে তৈরি করেছিল কারা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানির শাসনটাকে তারা বা কোম্পানি ব্যবসাটাকে প্রসারের জন্য নবাবের ক্ষমতাহীন দায়িত্ব
দেখো নবাবের ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানির দায়িত্বহীন ক্ষমতা ইতিহাসে কি নামে পরিচিত? এই জিনিসটাই কি আমাদের দ্বৈত শাসন নামে পরিচিত। ঠিক আছে, দিওয়ানির হিসাবটা আলাদা। দিওয়ানি কি? দিওয়ানি হচ্ছে যখন মুঘল সম্রাটরা যাকে তোমার একটা অঞ্চলে ক্ষমতা দিবে, দিওয়ানি দিবে, সে কি তার বিনিময়ে ট্যাক্স পাঠাবে, সেটা দিওয়ানি। সূর্যাস্ত আইন আর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, এটাও আমরা জানি। সেটা কবে হয়েছিল? 1793 সালে। পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট, সেটা কি ছিল? তোমার হচ্ছে কি জমিদারি প্রথার একটা উত্থান। তাহলে অ্যান্সারটা কি হবে? দ্বৈত শাসন বা ইংলিশ ভার্সন যারা আছে সেটাকে আমরা কি বলি? ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন। সো এখানে আমাদের যে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশনটা আছে, এটা কেন? দেখো এই যে নবাবের ক্ষমতাহীন দায়িত্ব, এটা হয়েছিল কি 1757 সালে যে পলাশী যুদ্ধটা হলো, তারপরে রবার্ট ক্লাইভ, এটা কে শুরু করেছিল? দেখো এই দ্বৈত শাসনের জনকটা কে? সেটা হচ্ছে কি রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। তো এখানে কি হয়েছিল দেখো, নবাবের দায়িত্ব, ক্ষমতাহীন দায়িত্ব মানে কি? নবাব হচ্ছে তোমার যে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব থাকবে, অ্যাডমিন দায়িত্ব থাকবে নবাব, কিন্তু এখানে দায়িত্বহীন ক্ষমতা কোম্পানির। তারা কি করতো? তারা কি ট্যাক্স রেভিনিউ কালেক্ট করতো। দেখো ট্যাক্স এন্ড রেভিনিউস। তো এখানে দেখো মেইনলি একটা দেশ চলার জন্য কি লাগে আসলে? দেখো একটা কি তোমার হচ্ছে একটা দেশ তোমার চলার জন্য মেইনলি তোমার কি লাগে? একটা দেশ মেইনলি তোমার চালানোর জন্য কি লাগে? তোমার টাকা পয়সা লাগে, ট্যাক্স দিতে হয় জনগণের কাছ থেকে। তো এখানে দেখো ট্যাক্স কিন্তু ইংলিশরা নিত এবং সে তারা কি সেই টাকাটাকে পাচার করে পাঠিয়ে দিত। বাট এখানে মানে তোমার শাসন করতেছে কারা? বাঙালিরা। তো এই জিনিসটা কি তোমার কি নামে পরিচিত? এটা হচ্ছে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা দ্বৈত শাসন। একটু টাইম নিয়ে বুঝালাম কারণ সিকিউর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এটা দেখবো মোটামুটি সিকিউতে একটা কোথাও পাবা। ঠিক আছে, ওকে। তারপর আসলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। আলীবর্দী খান কেন্দ্রে রাজস্ব পাঠানো প্রায় বন্ধ করে দেন কেন? এই যে এটা বললাম যে তিনি কেন পাঠাতেন। তিনি ছিলেন কি আগে দিওয়ান ছিলেন মুঘলদের। কি ছিলেন? মুঘলদের দিওয়ান। সে মুঘলদের দিওয়ান থাকাকালীন কি তিনি হচ্ছে পাঠাতেন, কিন্তু বন্ধ করে দিলেন কেন? কারণ হচ্ছে তোমার মারাঠা উৎপাদের কারণে। এই মারাঠারা কারা? মারাঠা ছিল ভারতের একটা জাতি, তারা কি একটা নামে পরিচিত, সেটা কি বর্গী। তারা কি নামে পরিচিত? বর্গী। তারা খুবই ঝামেলা করতো, তারা এসে তোমার অ্যাটাক করে, তারা তোমাকে একটু ডাকাত টাইপ ছিল। ঠিক আছে, তারা আসতো, তারা হচ্ছে অ্যাটাক করে, তারা কিন্তু ঝামেলা করতো। ওকে, সো এই কারণে তিনি কিন্তু পাঠানো বন্ধ করে দিয়েছিলেন। ওকে, এরপর দেখো যে দ্বৈত শাসনের অবসান ঘটান কে? দেখো দ্বৈত শাসন কে শুরু করেছিল সেটাই আমরা দেখি। সেটা ছিল কি? ক্লাইভ। দ্বৈত শাসনের শুরু করেছিল কে? ক্লাইভ। ঠিক আছে, ক্লাইভ শুরু করেছিল। আর এখানে তোমার অবস্থান ঘটেছিল যে তার নাম হচ্ছে কি ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস হচ্ছে প্রথমবার এসে তিনি কি করলেন যে এই যে শাসনটা, মানে তোমার ধরো যে এখানে তোমার এই যে আমাদের বাংলার যে শাসন ক্ষমতাটা সম্পূর্ণটাই কোম্পানির হাতে চলে গেল। সম্পূর্ণটাই কোম্পানির হাতে চলে গেল। কোম্পানির ফুল অথরিটি। এটাকে কি দ্বৈত শাসনের অবসান বলে। ওকে, তারপর দেখেন আমরা পরবর্তী প্রশ্নে যাই। সেখানে 1770 সালে দুর্ভিক্ষের পরোক্ষ ফল কি? দেখো পরোক্ষ মানে কি? ইনডিরেক্ট ফলাফল কোনটা? 1770 সালে দুর্ভিক্ষটা কেন হলো সেটাকে আমরা দেখি আসো। সেটা হয়েছিল কিসের কারণে? সেটা হচ্ছে তোমার দ্বৈত শাসনের কারণে। দ্বৈত শাসনের ফলে ইংরেজরা এত পরিমাণ ট্যাক্স রেভিনিউ নিচ্ছিল, ঠিক আছে, প্রচুর পরিমাণে ট্যাক্স নিচ্ছিল, বাঙালির একদম অবস্থা খারাপ, টাকা পয়সা সব নিয়ে নিচ্ছে তোমার তারা। এর ফলে কি তারা খাবার দাবার পাচ্ছে না, এন্ড তারা কি একটা পর্যায়ে গিয়ে তোমার কি হলো, খাবার দাবারের প্রচুর অভাব, দুর্ভিক্ষ হচ্ছে। ঠিক আছে, এই দুর্ভিক্ষের ফলে তোমার কি হইলো, একটা টাইমে গিয়ে আমরা দেখতে পেলাম যে যখন দেখলো তোমার হচ্ছে ইয়ার ব্রিটিশ কোম্পানি যে তোমার এই দ্বৈত শাসনের মাধ্যমে কি তারা বেশি দিন শাসন করতে পারবে না, এখানে ক্ষতি হচ্ছে, লোকসান হচ্ছে, তখন তারা কি করলো, দ্বৈত শাসনের অবসান ঘটায় দিল। বললো যে না, এই দ্বৈত শাসনটা হবে না, মানে চালানো যাবে না, এটা আমাদের ক্ষতি। ঠিক আছে, সো এটার পরোক্ষ ফল কি? দ্বৈত শাসনের অবসান। ওকে, তারপর দেখো ভাস্কো দা গামা খুব দ্রুত ভারতবর্ষ ত্যাগ করেন কেন? আচ্ছা, ভাস্কো দা গামা যখন এখানে আসলো কত সালে? 1498 সালে। 1400 কত সালে? 98 সালে। তিনি কই থেকে আসলেন? তিনি হচ্ছে ইউরোপ থেকে এখানে আসার একটা জলপথ তোমার হচ্ছে মানে আবিষ্কার করলেন। ঠিক আছে, এখানে আসার পরে এইখানে তিনি আসার আগে একটা স্পাইস বিজনেস বা স্পাইসের বাংলাটা কি তোমার হচ্ছে, এটা হচ্ছে মশলা। মশলা ব্যবসায় প্রসিদ্ধ ছিল কারা? আরব বণিকরা। কারা? আরব বণিকরা। এই আরব বণিকরা একদম পৃথিবীর হোল ওয়ার্ল্ডের মশলা ব্যবসার যে একটা তার হাব বানিয়ে ফেলেছিল। সো এইখানে আরব বণিকদের সাথে তার হচ্ছে খুব ঝামেলা হয়, আসার পরে একটা ক্ল্যাশ হয় এই দুইটা পার্টির মধ্যে। ঠিক আছে, কারণ আরব বণিকরা চাচ্ছিল না যে ইউরোপিয়ান এখানে আসুক।
সো সেই কারণে তার সাথে কেন যে চলে গেলেন তাড়াতাড়ি, আরব বণিকদের কারণে তাদের সাথে একটা ক্ল্যাশ হয়েছিল, এন্ড তিনি বেশি দিন এখানে টিকতে পারেননি। তিনি আবার গিয়ে একটা ফুল ফ্লেজড একটা মানে একটা আর্মি বা একটা এনার্জি নিয়ে সে আসতে চেয়েছিল, ঠিক আছে। তারপর আসেন আমি একটু দেখি এখানে ইংরেজরা পর্তুগিজদের নিকট থেকে হরমুজ দখল করে কিভাবে। এই যে হরমুজ প্রণালীটা তোমরা জানো বর্তমানে যে ইউএস এর সাথে তোমার হচ্ছে ইরানের যে একটা ঝামেলা হচ্ছে, তাই না? হরমুজ প্রণালীটা আসলে মেনলি কোথায়? ইরানের পাশে, তাই তো, মিডল ইস্টে। সো এই হরমুজ প্রণালী কিন্তু ইরান মাঝে মাঝে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। সেখানে অপশন দেখো যে তাহলে ইংরেজরা পর্তুগিজদের নিকট থেকে হরমুজ কিভাবে দখল করতে পারতো? একমাত্র কার সাহায্যে? ইরানের রাজার সাহায্যে। বাকি অপশনগুলো কিন্তু একদমই হয় না, মানে মিলবেই না। স্পেন পর্তুগাল হরমুজের আশেপাশেও না, অনেক দূরে। বাট এটা আসলে ইতিহাসের একটা ভুল চিন্তা ভাবনা বা ইতিহাসের একটা ভুল ধারণা যে ইরানের মানে সরকার তোমার হেল্প করেছিল, ইরানের রাজা হেল্প করেছিল, ঠিক আছে। আরেকটা জিনিস কি, তোমার ধরো একটা জিনিস তোমাকে আমি বলি, যেমন ইতিহাস আসলে কি কোনো সত্য কথা না, ঠিক আছে। ইতিহাস কি কোনো সত্য বয়ান না, ইতিহাস হচ্ছে একটা লিখিত দলিল। এটাই বারবার আমি বলি যে জিনিসটা, যে ইতিহাস কিন্তু কোনো তোমার সত্য কথন না, ইতিহাস একটা লিখিত দলিল, জাস্ট ওকে, রিটেন ডকুমেন্ট, নাথিং এলস। ওকে, তারপর দেখো যে সিরাজউদ্দৌলার সময়ে কারা দস্তকের অব্যবহার করেছিল। আপনাকে আমাদের বুঝতে হবে যে দস্তক জিনিসটা কি। দস্তক হচ্ছে কি তোমার নবাবের নিকট থেকে প্রাপ্ত তোমার বিজনেস করার যে লাইসেন্স, স্পেশালি তুমি এটাকে লাইসেন্স বলতে পারো, ঠিক আছে। দস্তক হচ্ছে এক ধরনের লাইসেন্স, যে তুমি লাইসেন্স দেখে তুমি বিজনেস করতে পারবা। এই লাইসেন্সটার অপব্যবহার করেছিল কারা? অবশ্যই ইংরেজরা। তুর্কিরা তো অপশনে আসবে না, পর্তুগিজরা তখন ছিলই না, ফরাসিরা তো নবাবের ফ্রেন্ড ছিল, ঠিক আছে। সো এখানে অ্যান্সার কি হবে? ইংরেজরা। তারপর দেখেন এখানে দিনেমার কাদেরকে বলা হয়? দিনেমার কারা অ্যাকচুয়ালি? দেখো এখানে দিনেমার হচ্ছে মেইনলি মালয়েশিয়া, তো অবশ্যই দিনেমার হবে না। ফরাসিরা কি? ফ্রেঞ্চ। হল্যান্ডেরটা কি? ডাচ। এটা আসতে পারে যে হল্যান্ডের এরা কি নামে পরিচিত? ডাচ। আর এখানে ডেনমার্কের অধিবাসীদের কি বলা হয়? ডিনেমার। ওকে, তারপর আসেন পরবর্তী প্রশ্নে। 1751 খ্রিস্টাব্দে বাৎসরিক কত টাকা খাজনার বিনিময়ে ইংরেজরা বাংলায় অবাধ বাণিজ্য করার সুযোগ পায়? কাকে দিত খাজনাটা? এটা দিত থেকে মুঘলদেরকে, ঠিক আছে। দেওয়া লাগতো কাদেরকে? মুঘলদেরকে, মুঘল সম্রাটদেরকে, ঠিক আছে। কত টাকা দেওয়া লাগতো বাৎসরিক? 3000 টাকা, ঠিক আছে। তোমার এখন বললো না যে ভাই তাই তো আমিও হচ্ছে এখন বর্তমানে আমার 3000 টাকা আছে, বাণিজ্য করার অনুমতি পাবো না কিনা। ওই টাইমে 3000 টাকা কিন্তু অনেক ছিল, ঠিক আছে। টাকার ভ্যালু আস্তে আস্তে কমেছে। এরপর দেখেন এখানে 1672 খ্রিস্টাব্দে কে ইংরেজদের বিনা সুদে বাংলায় বাণিজ্য করার অনুমতি দেয়? এটা একটু মনে রাখবে যে বিনা সুদে কে অনুমতি দিয়েছিল, সেটা ছিল শায়েস্তা খান। তিনি কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে বাংলার সুবেদার, ঠিক আছে। মুঘল সম্রাটদের পাঠানো একজন সুবেদার ছিল। শায়েস্তা খানের কন্যাই কিন্তু পরিবেবী, তোমরা হচ্ছে তার মাজাটা কই পাবা? লালবাগ দুর্গে পাবা, ঠিক আছে। ওকে, তারপর দেখেন পরবর্তী প্রশ্নে। আচ্ছা, মাঝে একটা জিনিস আসলো, সব বলে ফেলি। তোমরা যারা ঢাকা ভার্সিটি বি ইউনিটে পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আমাদের অন্বেষণ থেকে রিটেন কোর্স আসবে। যারা রিটেন একটু ভয় পাবা বা আস্তে আস্তে এগুলো জানতে পারবা, আমাদের এক্সাম ব্যাচ আসবে এবং একটা ফুল কোর্স আসবে। তোমরা আমাদের ক্লাস যদি পছন্দ হয়, আমাদের সাথে যদি তোমরা অ্যাডমিশন জার্নিটা কাটাতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা। এখন থেকে জানাও, কারণ আমরা একটা নির্দিষ্ট স্লট ফিল আপ হওয়ার পরে তোমার কিন্তু কোর্স ফিটা বেড়ে যাবে, ঠিক আছে। তারপর দেখেন এখানে পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত? দেখো পলাশীর প্রান্তরটা কিন্তু বলে আসলাম, সেটা কি? ভাগীরথী, ঠিক আছে। ভাগীরথী নদীর তীরে। এগুলো একদম মুখস্থ রাখতে হবে তোমার, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো আসে। মীর কাসিম কত খ্রিস্টাব্দে বাংলার মসনদে বসেন? মীর কাসিম হচ্ছে কে? মীর কাসিম ছিল কি তোমার মীর জাফরের জামাতা, মানে মেয়ের জামাই। মীর কাসিম কিন্তু মীর জাফর, দেখো সিরাজউদ্দৌলা পরে নবাব কে হয়েছিল? মীর জাফর। মীর জাফরও কিন্তু শেষ মুহূর্তে একটা ট্রাই করেছিল যে ইংরেজদের বিরুদ্ধে কিছু একটা কি করা যায়। তারপর মীর কাসিম আসলো, সে ছিল একটা মাচোম্যান, সে কিন্তু অনেক ট্রাই করেছে, ঠিক আছে, কিন্তু সেও পারলো না। সে ক্ষমতা আসলো কবে? 1760 সালে। এবং 1764 সালে তিনি কিন্তু একটা ফাইনাল স্ট্রাইক করেছিল ইংরেজদের বিরুদ্ধে। সেটা কি? বক্সারের যুদ্ধ। এটাও কিন্তু মাঝে মাঝে আসে যে বক্সারের যুদ্ধ হয়েছিল কবে? বক্সারের যুদ্ধ হয়েছিল কি 1764 সালে, ঠিক আছে। এটা একটু দেখে নেবা। তারপর দেখেন এখানে কাকে ভারতবর্ষে পর্তুগিজ আধিপত্যের প্রতিষ্ঠাতা বলা হয়? দেখেন এটা হচ্ছে কি ফ্রান্সিসকো ডি আলমিরা, তিনি কিন্তু প্রথম এসেছিল, এটা আমাদের। তারপরে পেড্রো আলভারেজ কাব্রাল এরাও এসেছিল। ভাস্কো দা গামা হচ্ছে কি জলপথ আবিষ্কার করে, জলপথ আবিষ্কার কত সালে? 1498 সালে। তারপর দেখো এখানে যে আলফানসো আল বুকার্ক, এই আল বুকার্কি কিন্তু গভর্নর ছিল। আল বুকার্কি এখানে আমাদের পর্তুগিজ গভর্নর ছিল, এটা একটু মনে রাখো। এই আল বুকার্কি কিন্তু তোমার হচ্ছে যে এই পর্তুগিজ পুরুষদের সাথে ইন্ডিয়ান নারীদের বিয়ের একটা প্রচলন তৈরি করেছিল, কারণ পর্তুগিজ এখানে অনেকদিন ছিল এসে, সেই সিস্টেম তৈরি করেছিল। এবং তিনি কিন্তু পর্তুগিজ আধিপত্য যে এই অঞ্চলে, সেটা কিন্তু এই আল বুকার্কি তৈরি করেছিল। ওকে,
তারপর আসেন আমরা সামনে যাই। এখানে নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কি? এটা আসলে সবাই জানো, এটা জানা উচিত। সেটা কি? ঘসেটি বেগম। এটা আসলে কোনো ভুল করার কোনো উপায় নেই। আমেনা বেগম ছিল তার মায়ের নাম। তারপর দেখো এখানে বক্সারের যুদ্ধ কত সালে হয়? একটু আগে বলে আসলাম। তোমার মীর কাসিম ক্ষমতা আসলো কবে? 1760 সালে। এন্ড বক্সারের যুদ্ধ কবে হলো? 1764 সালে। একটা ফাইনাল স্ট্রাইক ছিল ইংরেজের বিরুদ্ধে, কিন্তু সে পারেনি। ঠিক আছে। তারপর দেখেন এখানে যে 76-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়? 76-এর মন্বন্তর কি একটু আগে আমরা দেখে আসলাম না? বাংলা হবে 1176, ইংরেজি কি 1770। ঠিক আছে, এটা হচ্ছে কি বাংলা সাল, এটা হচ্ছে তোমার ইংরেজি সাল। এগুলো একটু দেখে নিবা। 1770 কই? এই যে এটা হবে অ্যান্সার। তারপর এখানে দেখেন যে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ইংরেজদের কুঠি ও দুর্গ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল? ইংরেজদের যে কুঠি নির্মাণ বা দুর্গ নির্মাণ, তার মেইন এইমটা আসলে কি ছিল? তারা কিন্তু আসলে কি চাইতো? তারা কিন্তু চাইতো কি যে আমাদের এই অঞ্চলটাতে একটা আধিপত্য প্রতিষ্ঠা করা ট্রাই করতো, বা এখানে তাদের কি একটা আলটিমেটলি ওই ঔপনিবেশিক চিন্তায় কিন্তু ছিল আগে থেকে। সেখানে কি হবে? আধিপত্য বিস্তার। ঠিক আছে, আধিপত্য বিস্তার এটাই হবে। তারপর দেখো এখানে যে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? এটা কিন্তু আমরা একদম শুরু থেকেই বলতেছি, ইউরোপ থেকে এখানে আসার জলপথ কে আবিষ্কার করেছে? তার নাম কি? সে হচ্ছে ভাস্কো দা গামা। কত সালে? 1498 সালে। বারবার তোমাকে আমি যতবার বলেছি, তোমার অ্যাটলিস্ট এই জিনিসটা হলেও মুখস্থ থাকা উচিত, তাই না? ওকে। তারপর দেখো আমেরিগো ভেসপুচি, তার নামে কি আমেরিকার নামকরণ করা হয়? কলম্বাস আমেরিকা আবিষ্কার করে। আলবুকারকি একজন পর্তুগিজ গভর্নর ছিল। এটাই। তারপর এখানে দেখেন যে ভাস্কো দা গামা কত সালে কালিকট বন্দরে আসেন? এই যে কালিকট বন্দরটা, হ্যাঁ, এটা কি সাউথ ইন্ডিয়াতে, কেরালাতে, বর্তমানে সাউথ ইন্ডিয়া কেরালা। এই কেরালাটা কি তখন কালিকট বন্দর নামে পরিচিত ছিল। তিনি কখন কোথায় এসেছেন? 1498 সালে কালিকট বন্দর এসেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু বারবার বলতেছি, এটা আসার মতো একটা প্রশ্ন, যে কোনো কয়েকটা বোর্ডে আসবে। পলাশী যুদ্ধের ফলে কি হয়েছিল? দেখেন, মীর কাসিম নবাব হয় না? মীর কাসিম নবাব হয়েছিল কবে? 1760 সালে। তারপরে মির্জাফরের উৎখাতের পরে ইংরেজ কর্তৃত্ব বৃদ্ধি পায়। হ্যাঁ, ইংরেজ কর্তৃত্ব কি বৃদ্ধি পেয়েছিল? ফরাসি কর্তৃত্ব কখনোই বৃদ্ধি পায় নাই। মির্জাফর ধনী হয়েছিল কি 1757 সালে। ওকে, সেগুলো আমাদের একটু দেখতে হবে। তার পরবর্তী প্রশ্নে আসেন, প্রথম কোন ইউরোপীয় জাতি ভারতবর্ষে আগমন করে? প্রথম কারা আসে? দেখেন, প্রথম এসেছিল কারা? পর্তুগিজরা। তারপর এসেছিল কারা? ডাচ। তারপর কারা? ডেনমার্ক। তারপর কারা? ইংলিশ। তারপর কারা? ফ্রেঞ্চ। PDEF, এটা একটু মনে রাখবা। PDDEF একটু মনে রাখবা। পর্তুগিজ, ডাচ, ডেনমার্ক, ইংলিশ, ফ্রেঞ্চ। নর্মালি তোমার হচ্ছে যে তোমার কারা হচ্ছে প্রথম আর শেষে, সেগুলো একটু তোমার মানে আসে। মেইনলি তোমার প্রথমে এসেছে কারা? সে হচ্ছে কি পর্তুগিজরা। আর শেষে এসেছে কারা? আচ্ছা সরি, ফ্রেঞ্চরা শেষে না, শেষে কিন্তু ইংলিশরা এসেছে। আমি একটু এগো আসি, একটু দেখো এখানে তোমার EF, সরি এফ, তারপর হচ্ছে ই। তোমার সর্বশেষ কিন্তু ইংরেজরা এসেছেন। সর্বশেষ এসেই কিন্তু তার এমন স্ট্রাইক করেছে, ইংরেজরা সর্বশেষ। ঠিক আছে, সো প্রথম হচ্ছে কারা? পর্তুগিজরা। ইংরেজরা কি? সর্বশেষ এবং সফল। ওকে, তারপর আসেন, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কি উদ্দেশ্যে? দেখো এখানে প্রত্যেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ, ডেনমার্ক, পর্তুগিজ, ফ্রেঞ্চ, ইংলিশ, তারা এই অঞ্চলটা থেকে একটা কলোনি স্থাপনের চেষ্টা করেছিল। তাদের প্ল্যান কি ছিল? তারা হচ্ছে ঔপনিবেশিক শক্তি দিয়ে আমাদেরকে গ্রাস করে নিবে। সো এখানে দেখো, সামাজিক উদ্দেশ্যে না, রাজনৈতিক উদ্দেশ্যে না, ধর্মীয় উদ্দেশ্যে না, তার চেয়ে বাণিজ্যিক আধিপত্যের উদ্দেশ্যে। হ্যাঁ, এইটাই বাণিজ্যিক আধিপত্যের পরে আস্তে আস্তে তারা কি কলোনিয়ালিজমটাকে তারা ছড়িয়ে দিয়েছে। মীর কাসিম কোথায় রাজধানী স্থানান্তর করেন? মীর কাসিম হচ্ছে তোমার কলকাতা না, মুর্শিদাবাদ না, বিহার না, মুঙ্গেরে। মীর কাসিম হচ্ছে তোমার মুঙ্গের। এই জায়গাটা কোথায়? বিহারে। বর্তমান যে ভারতের বিহার আছে, তিনি কিন্তু মুঙ্গেরে রাজধানী স্থাপন করেই 1764 সালে বক্সারের যুদ্ধের যে একটা প্রস্তুতি, সেটা কিন্তু তিনি নিয়েছিলেন। ঠিক আছে, বক্সারের যুদ্ধ। তারপর আসেন আমরা সামনে যাই। দ্বৈত শাসনের প্রবর্তককে? এটা অলরেডি বলেছি অনেকবার, লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন কি ছিল? যে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব থাকবে কার হাতে? বাংলার যে পাপেট নবাব তার হাতে। আর ট্যাক্স রেভিনিউ কালেকশনের দায়িত্বটা কার হাতে থাকবে? ইংরেজ যে কোম্পানি ছিল তাদের হাতে। এটাকে ইংলিশে বলে কি? ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি? আগে বলে এসেছি, মির্জা মোহাম্মদ। ঠিক আছে, এটা একটু পড়ে নিবা, ইম্পর্টেন্ট, মাঝে মাঝে আসে। ওকে, আমাদের কিন্তু মোটামুটি শেষ
ধরো যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, সো তোমরা যারা হচ্ছে ঢাকা ভার্সিটি ক্ষয় ইউনিটে পরীক্ষা দিবা, আমাদের ক্লাস যদি ভালো লাগে, মনে হয় যে আমাদের ক্লাস করে তুমি কমফোর্টেবল ফিল করছো, তুমি অবশ্যই আমাদেরকে জানাবা। আমাদের কোর্সটা কিন্তু শুরু হয়ে যাবে এইচএসসি একদম পরের দিন থেকে ইনশাল্লাহ। তোমাদেরকে আমরা চাই যে ঢাকা ভার্সিটিতে নিয়ে আসতে। আলটিমেটলি সবাইকেই ইনশাল্লাহ দেখা হবে ঢাকা ভার্সিটিতে, অবশ্যই যোগাযোগ করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।